বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি এই নোভেল করোনা ভাইরাস মহামারীর মধ্যে সবাই বাসাবাড়িতে অবস্থান করছো এবং পরিবার পরিজন নিয়ে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী, অলরেডি তোমরা জানো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপন জারি হয়েছে প্রতিটা কলেজ যেন অনলাইন ভিত্তিক ক্লাস প্রদান করে, সেই মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ গীতাগোবিন্দ হাজার আসমত বিশ্ববিদ্যালয় কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মহিবুল্লাহ খান স্যারের তত্ত্বাবধানে আমার ঘর আমার কলেজ অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। সেখানে উক্ত কলেজের শ্রদ্ধেয়ভাজন শিক্ষক মহোদয়গণ ক্লাস প্রেরণ করছে। আমি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস উপভোগ করছো এবং ক্লাসগুলো দেখছো। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, ব্যাপক উপকৃত হবে। আমি যদি গত ক্লাসে ইকবাল স্যার যেভাবে উনি ইম্পর্টেন্ট নোট আকারে যে কথাগুলো বলেছে, কথার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, আমরা যখন কলেজ চলাকালীন সময় ক্লাস প্রোভাইড করতাম 150 স্টুডেন্টের মাঝে আমরা ক্লাস দিয়ে থাকতাম। অনেকে হয়তো বোর্ডের লেখাটা বুঝতো না, অনেকে হয়তো বা শব্দটা ঠিক মতো ক্লিয়ারলি বুঝতে পারতো না, কিন্তু বাট এখন অনলাইন ভিত্তিক ক্লাসটা প্রদান করার মাধ্যমে 1 বাই 1 তোমরা বোর্ডের লেখাটা স্পষ্ট আকারে বুঝতে পারতেছো এবং স্যারের কথাগুলো তোমরা শুনতে পারতেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনলাইন ভিত্তিক ক্লাসের নাম্বার 2 গত ক্লাসে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই অধ্যায়টা হলো দৃশ্যমান অদৃশ্যমান স্থায়ী সম্পদের হিসাব রক্ষণ। জাস্ট আমি ওই অধ্যায়ের যতটুকু বেসিক এবং ফাউন্ডেশন দরকার ছিল সেই বেসিক নিয়ে কথা বলেছি। আজকে আমি সেই বেসিক নির্ভর আমি একটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। এই অঙ্কের মধ্যে তুমি সবগুলো সৃজনশীল ক্যাটাগরির কোশ্চেন তুমি এখানে পাবে। আই হোপ এই অধ্যায়ের তোমার আর কোনো সমস্যা থাকবে না, তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। এই ক্লাসের মধ্যে আমি সৃজনশীল কোশ্চেন প্যাটার্নের যে ধরনটা আসে এবং এই 2020 সালে এসএসসি পরীক্ষার যে কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনের কিছু নমুনা চিত্র আমি তুলে ধরলাম। আজকে আমার আলোচ্য বিষয় হলো এই অধ্যায়ের গাণিতিক সমস্যা ও সমাধান, সাথে আমি কিছু হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কটা থাকবে তোমাদের এই অধ্যায়ের সাথে সাথে। ইনশাআল্লাহ তোমরা যদি এই অঙ্কগুলো প্রপারলি করো, এখান থেকে তোমরা গুড কোশ্চেনে অ্যানসার দিতে পারবে। আসো আমি সেই সমস্যা যে একের ভিতরে অনেকগুলো সমস্যা আছে, যেরকম একটা প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তোমরা মনোযোগ সহকারে কোশ্চেনটা দেখো। যে কোনো অঙ্ক তোমাকে প্রপারলি পারতে হলে আগে প্রশ্নটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তুমি যদি প্রশ্ন ভালোভাবে বুঝো, তার মানে অঙ্কের 50% তোমার হয়ে যাবে। মনোযোগ সহকারে প্রশ্নটা দেখো, আর প্রশ্নটা নিয়ে যখন আলোচনা করবো সঙ্গে সঙ্গে তুমি স্ক্রিনশট করে নিবা। সমস্যা 1, মিস্টার খান একটি উৎপাদনশীল কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় উৎপাদন কার্য পরিচালনার জন্য তিনি 2015 সালের এপ্রিলের 1 তারিখে একটি মেশিন ক্রয় করেন। মেশিনের ক্রয় মূল্য 5 লক্ষ টাকা ও মেশিনের ক্রয় বাবদ কিছু অন্যান্য খরচ হয়ে থাকে। মেশিন ক্রয় সংক্রান্ত খরচ যেটাকে বলা হয়, রেজিস্ট্রেশন খরচ 25,000 টাকা, আমদানি শুল্ক 35,000 টাকা, তারপরে জাহাজ ভাড়া 10,000 টাকা, পরিবহন খরচ 15,000 টাকা, সংস্থাপন ব্যয় 25,000 টাকা, পরীক্ষা ব্যয় 5,000 টাকা, মেরামত খরচ 5,000 টাকা, শব্দ ক্রয়কৃত ও আনুষঙ্গিক খরচ হলো 30,000 টাকা। এই সংক্রান্ত তোমরা লক্ষ্য করছো যে মেশিনটা ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ ক্রয়ের সাথে আরো কিছু খরচ জড়িত আছে, 25,000, 35,000, 10,000, 15,000, আরো অনেকগুলো খরচ জড়িত আছে। সবগুলো খরচ ও ক্রয় মূল্যের সাথে যোগ করলে আমরা মেশিনের মোট ক্রয় মূল্য পাবো। তারপরে দেখো মেশিনটির আয়ুষ্কাল আছে 5 বছর ও ভগ্নাবশেষ মূল্য আছে 50,000 টাকা। মেশিনটি দিয়ে মোট 2 লক্ষ একক পণ্য উৎপাদন করা যাবে। টোটাল কত একক? 2 লক্ষ একক পণ্য উৎপাদন করা যাবে এবং 50,000 ঘন্টা কাজ করা যাবে। মেশিনটি
নিম্নোক্ত 2 বছরের উৎপাদন একক ও কার্য ঘন্টা নিম্নে দেওয়া হলো। 2 বছরে যে পরিমাণ পণ্য উৎপাদন করছে এবং কার্য ঘন্টা সেগুলো দেওয়া আছে। দেখো 2015 সালে 48,000 একক পণ্য উৎপাদন করছে এবং কাজ করেছে 6,000 ঘন্টা। 2016 সালে 45,000 একক পণ্য উৎপাদন করছে এবং তুমি খেয়াল করছো এখানে দেওয়া আছে 5,000 ঘন্টা মেশিনটি কাজ করেছে। এই কোশ্চেনের সৃজনশীল ক্যাটাগরি টাইপের যে প্রশ্ন হয়ে থাকে সেই করণীয় গুলো আমি পর্যায়ক্রমিক তোমাদের সাথে আলোচনা করতেছি। তুমি খেয়াল করো, ক চাইতে পারো অনেক সময় মেশিনের মোট ক্রয় মূল্য বা অর্জন ব্যয়, মেশিনের মোট ক্রয় মূল্য। খ অবচয় হার নির্ণয়, অবচয় হার নির্ণয় অনেক সময় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করতে বলে, আবার অনেক সময় ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করতে বলে। আমি দুটাই তোমাদেরকে দেখাবো। তারপর হলো অবচয় খরচ নির্ণয়। অবচয় খরচ, অবচয় নির্ণয় করতে গেলে, অবচয় খরচ নির্ণয় করতে গেলে গত ক্লাসে আমি তোমাদেরকে অবচয় নির্ণয়ের সূত্র দেখাইছিলাম, খেয়াল করছো কিনা তোমরা? ওই সূত্র যদি তুমি জানো তাহলে তুমি অবচয় খরচ নির্ণয় করতে পারবা। অবচয় খরচ নির্ণয় করার অনেকগুলো অবচয় পদ্ধতি অনেকগুলো আছে, তার মধ্যে যে 4টা পদ্ধতি তোমাদের এসএসসি পরীক্ষার আসার পসিবিলিটি আছে সেগুলো আমি তুলে ধরছি। দেখো এখানে আছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় খরচ নির্ণয়, ক্রমহ্রাসমান দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় খরচ নির্ণয়। তোমরা গত ক্লাসে শুনেছো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় নির্ণয়ের পরিমাণ যা আসবে দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় নির্ণয় তাই আসবে, সেম। তারপরে দেখো উৎপাদন একক পদ্ধতি, তারপরে দেখো কার্য ঘন্টা হার পদ্ধতিতে অবচয় খরচ নির্ণয়। ঘ অবচয় সারণী তৈরি করো, এটাকে অবচয় সারণী বা তালিকাও বলা হয়, অবচয় তালিকা প্রস্তুত করো। এখানে 2 পদ্ধতির আইটেমে পরীক্ষায় বেশি আসে, ম্যাক্সিমাম আসে, এর বাইরে আসে না। সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় সারণী বা তালিকা প্রস্তুত করো। তারপরে জাবেদা দাখিলা দাও। জাবেদা দাখিলা এখানে তোমরা তো অ্যাকচুয়ালি গত ক্লাসে দেখছো আমরা 5টা জাবেদা, ওই জাবেদা গুলো শিখলে হয়ে যাবে, ওই 5টা জাবেদার বাইরে নাই। এই 5টা জাবেদা পারলে তুমি খুব প্রপারলি এই অধ্যায়ের জাবেদা গুলো দিতে পারবে। আসো চ খতিয়ান প্রস্তুত করো। খতিয়ান এই 3টা খতিয়ানে চাইতে পারে। মেশিন হিসাব, মানে তুমি যে সম্পদটা ক্রয় করছো, যদি তুমি মেশিন ক্রয় করো মেশিন, অফিস সরঞ্জাম ক্রয় করলে অফিস সরঞ্জাম, আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র, যে মেশিনটা ক্রয় করবো মেশিনের হিসাব খতিয়ান করতে হবে। অবচয় হিসাব, পুঞ্জীবিত অবচয় হিসাব, এই খতিয়ান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, কোশ্চেন আলোচনা করার পর এখন আমরা ক মেশিনের মোট ক্রয় মূল্য অর্জন ব্যয় কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আমরা বোর্ডে শো করবো। দেখো মেশিনের মোট ক্রয় মূল্য বলতে কি বুঝো? মেশিনের মোট ক্রয় মূল্য দ্যাট মিনস যে কোনো সম্পদের ক্রয় মূল্য বলতে, মানে তুমি কিভাবে নির্ণয় করবা? তুমি খেয়াল করছো কিনা আমি পাশে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি। দেখো সম্পদের মোট ব্যয় বা মূল্যের ভিত্তিতে অবচয় নির্ণয় করা হয়। তুমি যদি সম্পদের মোট ব্যয় বা মূল্য নির্ণয় করতে না পারো তাহলে তুমি অবচয় প্রপারলি নির্ণয় করতে পারবে না। বেসিক্যালি ফার্স্ট অফ অল তোমাকে সম্পদের মোট ব্যয় নির্ণয় করতে হবে। সম্পদের মোট ব্যয় বলতে বোঝায় সম্পত্তির ক্রয় মূল্য, আনার খরচ ও অন্যান্য প্রত্যক্ষ খরচের সমষ্টি। আমি আবারও বলছি, সম্পত্তির ক্রয় মূল্য বলতে, সম্পত্তির মোট মূল্য বলতে বোঝায় সম্পত্তির ক্রয় মূল্য, আনার খরচ ও অন্যান্য প্রত্যক্ষ খরচের সমষ্টি। আসো আমি এই সম্পদের মোট মূল্যের এই ধারণা অনুযায়ী তোমাকে আমি এখানে নির্ণয় করে দেখাবো। দেখো মেশিনের ক্রয় মূল্য তোমার প্রশ্নে আছে কিনা। দেখো মেশিনের ক্রয় মূল্য আছে 5 লক্ষ টাকা। মেশিনের ক্রয় মূল্যের সাথে যোগ হবে আনার খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচের সমষ্টি। দেখো এখানে রেজিস্ট্রেশন খরচ আছে, আমরা সেটা যোগ করলাম। এখানে আমদানি শুল্ক আছে, আমরা আমদানি শুল্ক লিখে যোগ করলাম। তারপরে দেখো জাহাজ ভাড়া আছে, আমরা জাহাজ ভাড়া লিখে যোগ করলাম। পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় উপর থেকে আনলাম, পরীক্ষা ব্যয়, মেরামত খরচ। মেরামত খরচ ক্ষেত্রে কথা আছে, সদ্য ক্রয়কৃত মেরামত খরচটা এখানে আসবে। সদ্য ক্রয়কৃত এই কথাটা বলা না থাকলে মেরামত খরচটা সম্পত্তির মোট ক্রয় মূল্যের মধ্যে আসবে না। তারপরে আনুষঙ্গিক খরচ আছে, আমরা আনুষঙ্গিক খরচটা লিখলাম।
এছাড়া যদি আরো কিছু আইটেম থাকতো তাহলে সম্পত্তির মোট ক্রয় মূল্যের মধ্যে আসতো না। সেগুলো হলো লাইসেন্স ফি। কারণ লাইসেন্স ফি সম্পত্তি ক্রয়, এটা যখন তুমি মেশিনটা ক্রয় করো, এটা লাইসেন্স পরে লাগবে, কিন্তু ইনিশিয়াল লাগবে না। এই জন্য লাইসেন্স ফি যদি থাকে তাহলে মেশিনের ক্রয় মূল্যের সাথে আসবে না, এবং পুনঃপণিক বীমা খরচ যদি থাকে সেটাও মেশিনের ক্রয় মূল্যের সাথে আসবে না। এই যেগুলো আমি এখানে উল্লেখ করেছি সেগুলোই মেশিনের ক্রয় মূল্যের অন্তর্ভুক্ত। সেগুলো তোমরা লক্ষ্য করেছো, মেশিনের ক্রয় মূল্যের সাথে রেজিস্ট্রেশন খরচ যোগ হয়েছে, আমদানি শুল্ক যোগ হয়েছে, জাহাজ ভাড়া যোগ হয়েছে, যেগুলো পর্যায়ক্রমিক আছে সেগুলো যোগ করলাম, সংস্থাপন ব্যয়, পরীক্ষা ব্যয়, মেরামত খরচ, আনুষঙ্গিক খরচ, এই সবগুলো যোগ করলে আমরা পাবো মেশিনের মোট ক্রয় মূল্য। আর এইভাবেই তুমি মেশিনের ক্রয় মূল্য পরীক্ষায় কোশ্চেন হলে তুমি এইভাবে নির্ণয় করবা। সেকেন্ডলি যে রিকোয়ারমেন্টটা সেটা দেখো, ধরুন আমি যখন রিকোয়ারমেন্টের মধ্যে লিখছি, ফার্স্ট রিকোয়ারমেন্টে লিখছিলাম আমি সম্পত্তির মোট ব্যয় নির্ণয়, সেকেন্ড হলো অবচয় হার নির্ণয়। অবচয় হার নির্ণয় করতে হবে আমাকে সরলরৈখিক পদ্ধতিতে এবং কমরাসমঞ্জের পদ্ধতিতে। আসলে এই দুইটা পদ্ধতিরই কিন্তু অবচয় হার নির্ণয় করতে হবে। আসলে আমরা প্রথমে সরলরৈখিক পদ্ধতি কিভাবে অবচয় হার নির্ণয় করে সেটা আমরা জানবো। দেখো এখানে আমি সূত্রটা লিখেছি, দেখো 1/, বছর সংখ্যা × 100। কেউ কেউ এখানে 1/, আয়ুষ্কালও লেখে, কেউ কেউ আবার 1/n লেখে, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা সূত্র রাইট। আমি পাশে দেখো আরেকটা সূত্রের সিস্টেম দেখাই দিচ্ছি, এভাবে অনেকে লেখে 100% বাই আয়ুষ্কাল, এভাবে লিখলো। তাহলে আসা 1/, বছর সংখ্যা × 100, তার মানে আমাদের প্রদত্ত প্রশ্নে দেখো বছর সংখ্যা দেওয়া আছে কত, আয়ুষ্কাল কত দেওয়া আছে 5, এলো সূত্রের 1, আর বছর সংখ্যা হলো 5, এই 5 লিখলাম গুণ 100। তাহলে 1 এর আমরা 5 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 20%। তোমরা তো জানো যে কোনো অঙ্কে যদি 100 দ্বারা গুণ থাকে তাহলে উত্তরটা পার্সেন্টেজ আসে, সেই হিসেবে পার্সেন্টেজ। এরপর দেখো কমরাসমঞ্জের পদ্ধতি। কমরাসমঞ্জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় যেভাবে করবা, দ্বিগুণ কমরাসমঞ্জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় সেভাবে করবা, কোনো সমস্যা নেই। এটা বোর্ড কর্তৃক প্রণীত এবং নির্দেশিত। দেখো এখানে অবচয় হার নির্ণয় সূত্র হলো 1/, বছর সংখ্যা। সূত্র আগেরটা ঠিক আছে, জাস্ট ওটার সাথে বাড়তি 2 গুণ হয়েছে, যেহেতু এটা দ্বিগুণ বাড়তি 2 গুণ হয়েছে। তাহলে 1/, বছর সংখ্যা 1/5 বা 1/5 গুণ 100 × 2, 1 এর 5 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ 2 দিয়ে আমরা 40% পেয়েছি। কমরাসমঞ্জের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় 40%। তাহলে এই হলো অবস্থা, আমরা অবচয় হার এইভাবে নির্ণয় করবো, সরলরৈখিক পদ্ধতিতে এইভাবে, কমরাসমঞ্জের পদ্ধতিতে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা পর্যায়ক্রমিক করণীয় 3, অবচয় খরচ নির্ণয়। এখানে আমরা 2টা সালের 15 এবং 16 সালের অবচয় খরচ কিভাবে নির্ণয় করছি সেটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা এই প্রক্রিয়ায় প্রতিটা বছরের অবচয় খরচ নির্ণয় করবে। আসো আমরা যে 4টা পদ্ধতিতে তোমাদের এসএসসি 2020 পরীক্ষা আসার মতো যে 4টা পদ্ধতি, সেই 4টা পদ্ধতি আমি বোর্ডে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম যে পদ্ধতি সেটা হলো সরলরৈখিক পদ্ধতি। এই পদ্ধতিতে তোমাকে অবচয় নির্ণয় করতে হবে দুইটা সিস্টেম। 1 নম্বর হলো আয়ুষ্কাল ভিত্তিতে, আর একটা হলো অবচয় হার ভিত্তিতে। তো এখন তোমরা আয়ুষ্কাল ভিত্তিতে অবচয় হার নির্ণয় করাটাই সোজা, আমি সেটাই বোর্ডে তুলে ধরছি। দেখো 2015 সালের অবচয় খরচ নির্ণয়, 2015 সালের অবচয় খরচ সমান সম্পত্তির মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ বছর সংখ্যা। এইভাবে কিন্তু আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় খরচ নির্ণয় করব। কিন্তু কথা আছে, তোমরা প্রশ্ন পড়ে আগে দেখবা মেশিনটা ক্রয় করছে কোন তারিখে, ওই তারিখ অনুযায়ী অবচয় খরচ নির্ণয় করতে হবে। তোমরা প্রশ্ন খেয়াল করছো কিনা যে মিস্টার খান একটি উৎপাদনশীল কারখানা স্থাপন করেন, উক্ত কারখানায় উৎপাদন কার্য পরিচালনার জন্য তিনি 2015 সালের এপ্রিলের 1 তারিখে মেশিনটা ক্রয় করে। এপ্রিলের 1 তারিখে যদি মেশিন ক্রয় করে, এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস? 9 মাস। আমার এতটুকু সূত্রের মাধ্যমে 1 বছরের অবচয় বের হবে, দ্যাট মিন্স 12 মাসের অবচয় বের হবে, এতটুকু সূত্রের মাধ্যমে। যেহেতু মেশিনটা ক্রয় করছে 2015 সালের এপ্রিলের 1 তারিখে, তার মানে এপ্রিল মাসে মেশিনটা ব্যবহার হয়েছে 9 মাস।
তাহলে আমাকে 12 মাসের অবচরে 9 মাসে আনতে হবে। এই জন্য 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, 9 মাসের অবচয় আমরা পেয়ে যাবো। তোমরা খেয়াল করছো কিনা দেখো, আমরা কয়ে সম্পত্তির মোট ক্রয় মূল্য কত টাকা পাইছি? কয়ে আমরা সম্পত্তির মোট ক্রয় মূল্য 6,50,000 টাকা। ওই সম্পত্তির মোট ক্রয় মূল্য 6,50,000 টাকা লিখবা। এ বিয়োগের এ বিয়োগ ভগ্নাংশের মূল্য, তোমরা প্রশ্ন দেখো ভগ্নাংশের মূল্য আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাংশের মূল্য 50,000 টাকা দেওয়া আছে। আমরা সেই অনুযায়ী ভগ্নাংশের মূল্য 50,000 টাকা লিখছি। দেখো ক্রয় মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে বছর সংখ্যা 5 দিয়ে ভাগ করলে আমরা 12 মাসের অবচয় পাবো, মানে 1 বছরের অবচয় পাবো। 12 মাসের অবচয় টাকা 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ করলে আমরা পাবো 2015 সালের অবচয় 90,000 টাকা। এইভাবে আমরা 2016 সালের অবচয়, 2016 সালে কিন্তু পুরো বছরে কিন্তু মেশিনটা ব্যবহার হয়েছে, খেয়াল করছো কিনা? 15 সালে এপ্রিল 1 তারিখে ক্রয় করার কারণে মেশিনটা ব্যবহার হয়েছে 9 মাস, কিন্তু 16 সালে পুরো বছর মেশিনটা ব্যবহার হয়েছে। এই জন্য সম্পত্তি ক্রয় মূল্য 6,50,000 টাকা, ভগ্নাংশের মূল্য হলো 50,000 টাকা, 5 দিয়ে ভাগ করছি আর আমরা পেয়ে গেছি 2016 সালের পুরো বছরের অবচয় 1,20,000 টাকা। আর তোমাদের যথার্থে আমি আরেকটা কথা বলে রাখি, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরে অবচয় পরিমাণ সমান হয়। কি বলছি? সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরে অবচয় পরিমাণ কি হয়? সমান হয়। এই পদ্ধতির আরেকটা নাম আছে, তোমরা কি জানো? গত ক্লাসে বলছিলাম, সমকিস্তি পদ্ধতি। আসো আমরা এখন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে 2015 এবং 16 সালের অবচয় আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, এই পদ্ধতি অবচয় নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে অবচয় হার নির্ণয় করে নিতে হবে। তো অবচয় হার মানে 1 বাই বছর সংখ্যা ইন্টু 100/2। অবচয় হার আমরা রিকোয়ারমেন্ট 2 এ নির্ণয় করছিলাম, সেখানে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় হার 40% পেয়েছি। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি করে দেখেছি। দেখো, অবচয় হার 40%। 2015 সালের অবচয়, এই যে অবচয় পদ্ধতির মধ্যে শুধুমাত্র এই পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য বাদ যায় না, আর বাকি সকল পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য বাদ যায়। আমি কি বলছি কথা খেয়াল করেছো? অবচয় যতগুলো পদ্ধতি আছে শুধুমাত্র ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য বাদ যাবে না, আর বাকি সকল পদ্ধতিতে ভগ্নাংশের মূল্য কি যাবে? বাদ যাবে। এখানে সম্পত্তির মোট ক্রয় মূল্যের উপরেই তুমি অবচয় হার ধরে নিবা। আসলে আমরা সেই কাজটি করেছি। দেখো, 2015 সালে সম্পত্তির মোট ক্রয় মূল্য ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে নেই, সম্পত্তির মোট ক্রয় মূল্যের সাথে অবচয় হার গুণ দিয়ে দিচ্ছি। অবচয় হার গুণ দেওয়ার পরে এখানে আমি এই সম্পত্তির মোট ক্রয় মূল্যের সাথে অবচয় হার গুণ দিলে আমি যে অবচয়ের পরিমাণটা পাবো সেটা কিন্তু 1 বছরের অবচয়, দ্যাট মিন্স 12 মাসের অবচয়। যেহেতু মেশিনটা ক্রয় করছি 2015 সালের এপ্রিলের 1 তারিখে, এখনো 9 মাসের অবচয় বের করে নিতে হবে। এই জন্য 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, এই জন্য 6,50,000 40% ধরলে 1 বছরের অবচয় পাবো। 12 মাসের অবচয়, সেটারে 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, 1,95,000 টাকা 2015 সালের অবচয়। 2016 সালের অবচয় যখন আমি নির্ণয় করব, তখন সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে বিগত বছরের অবচয় বাদ দিয়ে এরপর অবচয় নির্ণয় করতে হয়। এটা হলো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতির সিস্টেম। কি খেয়াল করেছো? সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে 16 সালে যখন অবচয় নির্ণয় করব, সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে বিগত সাল মানে 15 সালের অবচয় পাইছি কত? 1,95,000 টাকা। সেটা বাদ দিয়ে তারপরে অবচয় আনবো। যখন আমি 17 সালের অবচয় নির্ণয় করতাম, তখন 6,50,000 থেকে 2015 সালের অবচয় বাদ দিতাম, 2016 সালের 1,20,000 এই অবচয় বাদ দিয়ে তারপরে অবচয় আনবো। এটা হলো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি সিস্টেম। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তোমরা এইভাবে প্রতিটা বছরই ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি অবচয় নির্ণয় করবা, ঠিক আছে? আচ্ছা, আসো 3 নম্বর যে পদ্ধতি সেটা উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতিতে অবচয় নির্ণয় করবো আমরা 2টা সালে, 15 সালে এবং 16 সালে। তার আগে তোমাকে যেটা করতে হবে, একক প্রতি অবচয় বের করতে হবে। দেখে একক প্রতি অবচয় লিখতে পারো, একক প্রতি ব্যয় লিখতে পারো। একক প্রতি অবচয় কিভাবে বের করবা? সম্পত্তির মোট মূল্য, মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিবা, বাদ দিয়ে এখানে মোট উৎপাদন একক দিয়ে ভাগ দিবা। কি দিয়ে ভাগ দিবা? মোট উৎপাদন একক। দেখো, তোমাদের প্রশ্নে সম্পত্তির ক্রয় মূল্য তো আমরা কয়ে বের করছি, কয়ে আমরা সম্পত্তির মোট ক্রয় মূল্য 6,50,000 টাকা, প্রশ্নে ভগ্নাংশের মূল্য দেওয়া আছে 50,000 টাকা, আর মোট উৎপাদন একক তোমাদের প্রশ্নে দেওয়া আছে, মোট উৎপাদন একক তোমাদের প্রশ্ন দেখো দেওয়া আছে
এই যে মেশিনটি দিয়ে মোট 2 লক্ষ একক পণ্য উৎপাদন করা যাবে। কত একক? 2 লক্ষ একক। এই যে মোট, এটা মোট উৎপাদন একক। তো 2 লক্ষ একক দিয়ে ভাগ করছি, আমরা একক প্রতি ব্যয় 3 টাকা পেলাম। একক প্রতি ব্যয় কত টাকা? 3 টাকা। এবার আসো 2015 সালের অবচয়। 2015 সালের অবচয়, আমরা অবচয় সূত্র উৎপাদনের পদ্ধতিতে নির্দিষ্ট বছরের উৎপাদন একক ইন্টু একক প্রতি অবচয়। নির্দিষ্ট বছর মানে 2015 সালে দেখো প্রশ্ন দেওয়া আছে 2015 সালে উৎপাদন একক হলো 48,000 একক। কত হাজার একক? 48,000 একক। এই 15 সালে 48,000 একক আমরা লিখলাম। আর একক প্রতি অবচয় আমরা তো এখানে বের করছি 3 টাকা, তাহলে 48,000 ইন্টু 3, তাহলে আমরা মোট পেলাম কত? 1,44,000 টাকা। এইভাবে 2016 সালের অবচয়, তাহলে 2016 সালের উৎপাদন একক কত? 45,000 একক। কত একক? 45,000 একক। এই 45,000 সাথে একক প্রতি ব্যয় 3 টাকা গুণ দিলে আমি মোট 16 সালের অবচয়ের পরিমাণ পেয়ে যাব। এরপরে যে পদ্ধতি সেটা হলো কার্যঘণ্টা হার পদ্ধতি। কার্যঘণ্টা হার পদ্ধতিতে তোমাকে ফার্স্ট অফ অল ঘন্টা প্রতি অবচয় বের করতে হবে। অনেকটা উৎপাদন এককের পদ্ধতির মতো। দেখো, সম্পদের মোট মূল্য বিয়োগ ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই মোট কার্যঘণ্টা। সম্পদের মোট ক্রয় মূল্য 6,50,000 টাকা, ভগ্নাংশের মূল্য হলো 50,000 টাকা, মোট কার্যঘণ্টা। তোমরা দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে মেশিনটি দিয়ে এত একক উৎপাদন করে এবং মোট কার্যঘণ্টা হলো 50,000 ঘন্টা কাজ করে। কত হাজার ঘন্টা? 50,000 ঘন্টা। মোট কার্যঘণ্টা হলো 50,000 ঘন্টা। তাহলে আমি এটা বিয়োগ করে 50,000 দিয়ে ভাগ করলে আমি একক প্রতি অবচয় পেয়ে যাব 12 টাকা। এবার আসো আমরা যদি 15 সালের অবচয় খরচ নির্ণয় করি, যদি নির্দিষ্ট বছরের কার্যঘণ্টা ইন্টু একক প্রতি অবচয়, তাহলে 15 সালের কার্যঘণ্টা কত? দেখো 15 সালের কার্যঘণ্টা হলো 6,000 ঘন্টা। কত ঘন্টা? 6,000 ঘন্টা। এই যে 6,000 ঘন্টা একক প্রতি ব্যয় হলো 12 টাকা। গুণ দিলে আমি 2015 সালের অবচয় পেয়ে যাব। এবার 16 সালে অবচয় বের করতে গেলে আমাকে 2016 সালে দেখো কার্যঘণ্টা হলো 5,000 ঘন্টা। কত ঘন্টা? 5,000 ঘন্টা। 2016 সালে 5,000 ঘন্টা কাজ করে, আর একক প্রতি ব্যয় হলো 12 টাকা। ঘন্টা প্রতি ব্যয় হলো 12 টাকা। তাহলে 5,000 ইন্টু 12, তাহলে আমরা পেয়ে গেলাম 2016 সালের মোট অবচয় 60,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমিক ভাবে করণীয় ঘরের মধ্যে আসলাম। আমরা এখন দেখবো যে তোমাদের অবচয় সারণী বা তালিকা আসে। আসলে বেসিক্যালি দুইটা পদ্ধতিতেই কিন্তু অবচয় সারণী বা তালিকা আসে, এর বাকিগুলো আসে না। তো সেই দুইটা তালিকা আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি জাস্ট অনলি ফর 3 বছর নমুনা চিত্র তোমাদেরকে তুলে ধরলাম। কাঙ্ক্ষিত প্রশ্ন তোমরা খেয়াল করেছ, 2015 সালে আমরা ক্রয় বের করেছিলাম, সম্পত্তির মোট ক্রয় মূল্য হলো 6,50,000 টাকা। আর সম্পদটা ক্রয় করা হয়েছিল এপ্রিলের 1 তারিখে। যেহেতু এপ্রিলের 1 তারিখে ক্রয় করছে, তো 15 সালে ব্যবহার হয়েছে 9 মাস, এর জন্য 9 মাস। আমরা অবচয় খরচ নির্ণয় করছিলাম, তোমরা দেখেছো অবচয় খরচ গেলে 90,000 টাকা। 2015 সালে অবচয় খরচ 90,000 টাকা। অবচয় খরচ যদি 90,000 টাকা হয়, তাহলে পুঞ্জীবিত অবচয় দ্যাট মিনস অবচয় সঞ্চিতি বা তহবিল। অবচয় খরচ তোমার হবে প্রতি বছর, অবচয় খরচ হবে, সাথে সাথে তোমার পুঞ্জীবিত অবচয় তহবিল বৃদ্ধি পাবে। মানে অবচয় খরচের টাকাটা তুমি পুঞ্জীবিত অবচয় করে নিয়ে যাবে। এখন বছর শেষে বই মূল্য তুমি কিভাবে পাবো? সম্পত্তির প্রারম্ভিক মূল্য, বই মূল্য হলো 6,50,000। এই 6,50,000 টাকা থেকে তোমাকে বাদ দিতে হবে 90,000 টাকা। কত টাকা? এই 90,000 টাকা বাদ দিয়ে দেবে। 6,50,000 টাকা থেকে 90,000 টাকা বাদ দিয়ে দিলে তুমি পাবো 5,60,000 টাকা। কত টাকা? 5,60,000 টাকা। এবার দ্বিতীয় বছরে সম্পত্তির প্রারম্ভিক মূল্য 6,50,000 টাকা ঠিক থাকবে। 1 বছরের অবচয় নির্ণয় করব। তাহলে 2016 সালের অবচয়ের পরিমাণ হলো 1,20,000 টাকা। তাহলে পুঞ্জীবিত অবচয় এই 90,000 এর সাথে তুমি 90,000 এর সাথে 1,20,000 যোগ করলে তুমি পাবা 2,10,000 টাকা। তার মানে দ্বিতীয় বছর অবচয় হবে আর পুঞ্জীবিত অবচয় তহবিল বাড়তে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। 90,000 এর সাথে 1,20,000 যোগ করলে আমরা পাচ্ছি 2,10,000 টাকা। এবার বছর শেষে বই মূল্য আমরা কিভাবে পাবো? 6,50,000 টাকা থেকে 2,10,000 টাকা বাদ দিবা। কোনটা থেকে? 6,50,000 টাকা থেকে 2,10,000 বাদ দিলে আমরা পেয়ে যাবো 4,40,000 টাকা। তৃতীয় বছরে
তো আবার সেম প্রসেস। আর তোমরা তো জানো সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরে অবচয় পরিমাণ সমান হয়। 6,50,000 টাকা, এখানে অবচয় খরচ হলো 1,20,000 টাকা। তাহলে পুঞ্জীভূত অবচয় তো হবে সেম প্রসেসে বাড়তে থাকবে। এটার সাথে যোগ করে দিবা 2,10,000 থেকে 1,20,000, 2,10,000 সাথে 1,20,000 যোগ করলে আমরা পাবো 3,30,000 টাকা। 3,30,000 টাকা। এখন বছর শেষে পরিমাণ কিভাবে পাবো? এই যে 6,50,000 টাকা থেকে 3,30,000 টাকা বাদ দিলে আমরা 3,20,000 টাকা পেয়ে যাবো। এই পর্যায়ক্রমে তুমি 5 বছরে এভাবে তুমি যদি ধারাবাহিক ভাবে করতে থাকো, তুমি অবশেষে বছর শেষে বহির্মূল্য আকারে তুমি পাবো ভগ্নবিশেষ মূল্য যে 50,000 টাকা আছে না, সেই টাকাটা ফাইনালি এসে দাঁড়াবে। আমি কি বলছি কথাটা কি খেয়াল করেছো? আমি বলেছিলাম তুমি যদি এভাবে অবচয় সারণী করতে থাকো, এভাবে পর্যায়ক্রমিক করতে 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 যখন 5 বছর পূর্ণ হবে, 5 বছর পরে কিন্তু তোমার ভগ্নবিশেষ মূল্য হবে 50,000 টাকা। সেই ভগ্নবিশেষ মূল্য এসে দাঁড়াবে। ওকে, ডান। আমরা এবার আসবো কমরাসমন বা দ্বিগুণ কমরাসমন যার পদ্ধতি নিয়ে কথা বলি। দ্বিগুণ কমরাসমন যার পদ্ধতি অনেকটা ওটার মতোই, কিছু হালকা কিছু চেঞ্জ আছে। চেঞ্জটা আমি বলে দেব। দেখো 15 সালে বছর 2015 সাল বছরের শুরুতে বহির্মূল্য 6,50,000 টাকা। কমরাসমন যার পদ্ধতি অবচয় হারটা আমরা করেছি, ক্ষয় করেছি, সেখানে দেখেছো অবচয় 40%। আর 9 মাসের অবচয় 1,95,000 টাকা। তোমাদের অবচয় খরচ হবে, পুঞ্জীবিত অবচয় তহবিল বাড়তে থাকবে। অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীবিত অবচয় 1,95,000 টাকা চলে গেছে। এবার বছর শেষে বহির্মূল্য তুমি কিভাবে পাবা? বছর শেষে বহির্মূল্য এই যে 6,50,000 টাকা থেকে তুমি এই 1,95,000 টাকা বাদ দিলে তুমি 4,55,000 টাকা পেয়ে যাবা। বছর শেষে বহির্মূল্য পেয়ে যাবা। আবার দ্বিতীয় বছর করার সময় 4,50,000 টাকা আবার চলে আসবে 2016 সালের শুরুতে। দেখছো কমরাসমনে সিস্টেমটা কি এতটুকুই চেঞ্জ, পরিবর্তনটা হয়ে জায়গায় এটা চলে আসবে সরলরৈখিকের সাথে, এতটুকুই চেঞ্জ। এটা বছরের শুরুতে চলে আসবে। এই 4,55,000 টাকার উপর 40% ধরবে। এখানে তো 16 সালে পুরো বছরে মেশিনটা ব্যবহার হয়েছে, এজন্য 1 বছরের অবচয় বের হবে। 4,55,000 সাথে তুমি যখন 40% ধরবা, তখন তুমি অবচয় পরিমাণ পাবা 1,82,000 টাকা। ঠিক আছে, এখন পুঞ্জীবিত অবচয় কিভাবে পাবা? এই 1,95,000 সাথে 1,82,000 যোগ করলে, এটার সাথে এটা যোগ করলে তুমি পাবা 3,77,000 টাকা। বছর শেষে বহির্মূল্য কিভাবে পাবো? এই 4,55,000 টাকা থেকে 1,82,000 টাকা, কোনটা? 4,55,000 টাকা থেকে 1,82,000 টাকা বাদ দিলে তুমি পাবো 2,73,000 টাকা বছর শেষে বহির্মূল্য। এটা আবার চলে আসবে প্রথমে। এইভাবে পর্যায়ক্রমে তুমি অবচয় সারণী কমরাসমন জেন পদ্ধতিতে করতে পারবা, পর্যায়ক্রমিক করে নিবা। এরপর তোমাদের যদি কোথাও কোশ্চেন থাকে কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় শিক্ষার্থী, আবার তোমাদের হয়তো আরেকটা জিনিস নিয়ে প্রশ্ন থাকতে পারে, স্যার প্রশ্নটা তো আপনি মুছে ফেলছেন, এখন আমরা কিভাবে অ্যান্সার করবো, আমরা কিভাবে বাসায় সেলফ ট্রাই করবো? হ্যাঁ, আমি এই প্রশ্নটা একটা ফিট তুলে আমি তোমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিব, তোমরা এখানে দেখতে পারবো। এখন আসো, তারপরে 19 নম্বর রিকোয়ারমেন্ট ছিল জাবেদা। সুপ্রিয় শিক্ষার্থী, জাবেদা কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে তুমি যেভাবে জাবেদা দিবা, যে জাবেদা কমরাসমন ঠিক একই জাবেদা, উৎপাদন একক ঠিক একই জাবেদা, কার্যঘণ্টা হার পদ্ধতি একই রকম জাবেদা, শুধু টাকার পরিমাণটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? টাকার পরিমাণটা। তাহলে এখানে এই অঙ্কে তুমি খেয়াল করেছো, মেশিন ক্রয় করছে, মোট মেশিনের মোট ক্রয় মূল্য হলো 6,50,000 টাকা। তাহলে মেশিনের মোট ক্রয় মূল্য যাবে কি? মেশিন হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে 6,50,000 টাকা মেশিনের ক্রয় মূল্যের জন্য যাবে দিয়ে দিবা। এটা হলো 2015 সালের জন্য। যদি তুমি যদি 2015 সালের পরীক্ষায় রিকোয়ারমেন্ট যদি বলে 2015 সাল ও 16 সালে যাবে দাও, তাহলে 2015 সালে যাবে দিবা, 16 সালে যাবে দিবা। এবং পদ্ধতি উল্লেখ করে দিবে কোন পদ্ধতি তুমি যাবে দিবা, সরলরৈখিক পদ্ধতিতে যাবে দিবা না কমরাসমন পদ্ধতিতে যাবে দিবা, সেটা উল্লেখ করে দিবে। তা আসলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে যাবে তা কমরাসমন, উৎপাদন একক, কার্যঘণ্টা হার পদ্ধতি সবগুলো পদ্ধতি যাবে দা একই রকম। আমি শুধু মুখে বলে দিচ্ছি, তোমরা সেগুলো কাগজে কলমে নোট করে নাও। আমি আবার বলছি, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে তুমি যদি জাবেদা দাও, 2015 সালে জাবেদা দাও, তাহলে প্রথমে তুমি জাবেদা দিবা মেশিন ক্রয় মূল্যের জাবেদা, মেশিন মোট ক্রয় মূল্যের জাবেদা। মেশিন মোট ক্রয় মূল্যের জাবেদা কি? মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা পরিমাণটা কত? মেশিনের মোট ক্রয় মূল্য কত? 6,50,000 টাকা। এরপরে তুমি জাবেদা দিবা বছর শেষে
মানে 2015 সালে ডিসেম্বর 31 তারিখে অবচয় খরচে যাবে না, অবচয় যাবে না। 2015 সালের অবচয় কত? স্বাভাবিক পদ্ধতিতে অবচয় কত? 90,000 টাকা। তাহলে অবচয় যাবে দেখি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। টাকার পরিমাণ কত? 90,000। এই অবচয় খরচটা তুমি কি করে দিবা? বন্ধ করে দিবা, যেটা করে হিসাব ক্লোজ করা, বন্ধ করে দেওয়া। তাহলে বন্ধ যাবে দেখি, বন্ধ করবো কিসের মধ্যে? আয় সারাংশ বা বিশদ বিবরণীর মধ্যে। তাহলে তুমি যাবে লিখবা আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। টাকার পরিমাণ কত? 90,000 টাকা। অবচয় খরচ বন্ধ করে দিলাম, শেষ। 3টা জগৎ কত সোজা দেখো, সেদিকে আসলে সোজা। আমরা আসলে প্রথমে দেখে ভয় পেয়ে যাই, আতঙ্ক হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। এই জন্য আসলে আমরা নার্ভাসের কারণে আমরা অঙ্ক আমরা পারি না। দেখো আমি কিন্তু তোমার এই স্যার, আমি কিন্তু সায়েন্সে ছিলাম, এসএসসি তে সায়েন্সে ছিলাম, ইন্টারে কিন্তু কমার্সে আসছি। কিন্তু আমার নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো, আই ক্যান ডু ইট। এই কোশ্চেনটা তৈরি করে কে? আমরা যে বইপত্রের কোশ্চেন দেখি, প্রশ্ন দেখি, এগুলো তৈরি করে কে? আমাদের মতো মানুষরা। আবার সমাধান করে আমাদের মতো মানুষরা। তাহলে মানুষের পক্ষে সবই সম্ভব যদি চেষ্টা করে। চেষ্টা করলে কি হয়? উপায় হয়। প্রতিদিন তুমি যদি সকালে এই 5টি লাইন বলো, তাহলে অবশ্যই তোমার দ্বারা অনেক কিছু পসিবল। সে 5টি লাইন হলো, আমি সেরা, আমি করতে পারি, আই ক্যান ডু ইট, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন, আমি জয়ী, আজকের দিনটা আমার। একটা কথা সবসময় মনে রাখবা, দুর্ভাগ্য তার জন্য যার আজকের দিনটি গতকালের চেয়ে সুন্দর হলো না। প্রতিদিন চেষ্টা করবা যে গতকালের দিনটা খারাপ হয়েছে, আজকের দিনটা আরো সুন্দর হয়, আরো সুন্দর হয়। তাহলে তুমি দেখবা তুমি একদিন পারফেক্ট ম্যান হয়ে যাবে। ওকে, দেখো তো আসো এখন ক্ষতি আনো। তুমি যদি যাবে দেখো ক্ষতি আনতে, তুমি সহজেই পারবা, খুব সহজেই পারা যাবে। আসো এখন তোমাদেরকে আমি এই অধ্যায়ের হোমওয়ার্ক দিচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, সিলেট বোর্ড 2017, দিনাজপুর বোর্ড 2017, শীর্ষস্থানীয় কলেজের মধ্যে নটরডেম কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, রাজীব উত্তরা মডেল কলেজ, সাথে বিকারুন্নেসা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে তোমরা এই অধ্যায়ে এটা টোটাল প্রপার একটা অঙ্ক এবং অঙ্কের সমাধান দেখেছ। এই অঙ্ক এবং সমাধানের মধ্যে তুমি সৃজনশীল পাবা, এর বাইরে তুমি কোনো অঙ্ক পাবা না। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি বাসায় এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং চর্চা করো, নিয়মিত ক্লাসটা দেখো, তাহলে এই অধ্যায়টা তোমার কখনোই সমস্যা থাকবে না, তুমি প্রপারলি অঙ্ক পারবে। আমি চেষ্টা করব এই সাজেশনের পরপরই তোমাকে কোশ্চেনটার একটা পিক তুলে দেওয়ার জন্য। তোমরা এই কোশ্চেনটা বাসায় বসে বসে আবার নিজেরা সেলফ ট্রাই করবে। আর এই কোশ্চেনটা পারলে তুমি সবগুলো অঙ্ক নিজে নিজে পারবে। আর নিজে নিজে যদি তুমি অঙ্কগুলো পারো, তাহলে তুমি কনফিডেন্স রাখো, এর দিকে তুমি অঙ্ক আসতে পারবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবা। সি ইউ লেটার। আল্লাহ।